আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিলিনা। দর্শক, আমরা আজকের আয়োজনে আলোচনা করব নির্বাচনোত্তর বাংলাদেশে জনগণের ভাবনা নিয়ে। আর এই আয়োজনে আমাদের এই টপিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের সম্মানিত দুজন অতিথি। আমরা তাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাম পাশে উপস্থিত আছেন জনাব কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। এবং আমার বাম পাশে আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন জনাব আবদুল্লাহ আল নাইম, বহুজাতিক প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক এবং লেখক। আমরা আলোচনা পূর্বে তাদের সাথে পরিচিত হয়ে নিয়েছি এবং আমরা আলোচনায় যাব। তার আগে আমরা কিছু কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে জুলাই আগস্ট রক্তাক্ত গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ করার প্রত্যয়ে যে কাজগুলো তার অগ্রাধিকার তালিকার শীর্ষে রেখেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে সংস্কার কার্যক্রম এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন। সংস্কার কার্যক্রমের জন্য গঠিত জাতীয় কমিটি সমূহের বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়ে দিয়েছে। দর্শক, এখন সেগুলো বাস্তবায়নের পালা। আর সরকার ইতিমধ্যেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু নির্বাচনোত্তর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? নির্বাচনোত্তর বাংলাদেশ কি সেই দীর্ঘদিনের রেওয়াজে পরিণত হওয়া গতানুগতিক রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর একনায়কতন্ত্রী সরকার ব্যবস্থা দেশই থাকবে, নাকি একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হবে? আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের সম্মানিত দুজন অতিথির কাছে। আপনাদের আগমনে আসলে আমরা সত্যি আনন্দিত এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই যে চলমান সংস্কার কর্মসূচি বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু ভিন্ন মত রয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন এবং সংস্কার কার্যক্রম এটা স্বাভাবিকভাবেই আমরা জানি যে ইটস আ লং প্রসেস। তো আপনার ব্যক্তিগতভাবে আসলে কতগুলো সংস্কার কর্মসূচির বাস্তবায়ন বর্তমান সরকারের করা উচিত বলে আপনি মনে করেন? এই সরকার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন করেছে। আপনি দেখেছেন আমাদের সংবিধান, আমাদের বিচার বিভাগ, আমাদের দুদক, আমাদের জনপ্রশাসন, আমাদের পুলিশ বিভাগ, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আর্থিক সংস্কারের জন্য কমিটি করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য রিপোর্ট, অধিকাংশ কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে। রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আলী রিয়াজ সাহেব রয়েছেন, বিজ্ঞ ব্যক্তিত্বরা রয়েছেন, এদেশের সুনামধন্য ব্যক্তিত্বরা। তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফা মত বিনিময় করছে অনেকগুলো বিষয়ে। সমস্ত অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি সরকার তো বছরের পর বছর ক্ষমতায় থেকে সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না, দীর্ঘায়িত করতে পারবে না। এতে জনগণ ক্ষুব্ধ হবে। আর বহুবিধ সংকট চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই যতটুকু সংস্কারে একমত হয়েছে বিরোধী দলগুলো, রাজনৈতিক দলগুলো, বাকিগুলো অনেকটাই অধিকাংশ রাজনৈতিক দলগুলো একটা জায়গায় দ্বিতীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় সামান্য কিছু কিছু বিষয় দ্বিমত রয়েছে, সেগুলোতে আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে সেই সংকটগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আরো রিজলভ করে এক ঐক্যমতে আসতে পারবে। সেটা তো নির্বাচনের পরেও সম্ভব। আপনাকে যতটুকু ঐক্যমতে আসছেন এটার ভিত্তিতেই আপনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে সরকার আসবে, যারা আসবে, তারা পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে আপনাকে বাকি সংস্কারগুলো সম্পন্ন করবে। জনাব শামীমুর রহমান শামীম, আপনার কাছে আমরা আবারও আসবো। আমি চলে যাচ্ছি আমাদের আজকে আরেকজন সম্মানিত অতিথি আবদুল্লাহ আল নাইম, বহুজাতিক প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক এবং লেখক। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নাইম, আপনার কাছে আমার একটি প্রশ্ন। একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে আগামী নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি বা প্রত্যাশা কি? জি ধন্যবাদ, আমার সহ আলোচককেও ধন্যবাদ। আসলে যে প্রশ্নটা আপনি করেছেন এটা আসলে আমি বলবো যে দেশের নাগরিক হিসেবে এটা কিছুটা হতাশাজনক। কেন? কারণ হচ্ছে আমরা এই দেশটা স্বাধীন হয়েছে প্রায় 50 বছর হয়ে গেছে। দীর্ঘ 50 বছর স্বাধীনতার পরেও একটা সভ্য গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন কিভাবে হওয়া উচিত এটা অলরেডি এস্টাবলিশ থাকা উচিত। সেখানে এই 50 বছর 54 বছর পরেও এসে আমাদেরকে আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে।
তা আসলেই দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য হতাশাজনক। আসি সেই প্রশ্নে যে নির্বাচন হওয়া উচিত এরকম যে আমি যেন একজন সাধারণ মানুষ হিসেবে ভোট দিতে যেতে পারি। এখন আমি যখন ভোট দিতে যাব, এটাও কিন্তু আমার অধিকার একইভাবে যে আমি যাদেরকে ভোট দিব তারা এনাফ কম্পিটেন্ট কিনা, তারা কি আসলে রাজনীতি করার জন্য রাজনীতির মাঠে আসছে কিনা, না তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, এই রাজনীতির বলয়কে ব্যবহার করে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। এই যে আপনি যে চিন্তাটা করছেন, যে মূল্যায়নটা করছেন, তাদেরকে মূল্যায়ন করবার জন্য তরুণ প্রজন্মের আসলে কি ধরনের চিন্তা থাকা উচিত, কোন কোন মানদণ্ডে তারা মূল্যায়ন করবে? আপনার কি মনে হয় যে কি গুণাবলী থাকা উচিত একজন রাজনৈতিক ব্যক্তির বা রাজনৈতিক দলের? আমার মনে হয় যে এই জুলাই পরবর্তী সময় ডেফিনেটলি মানুষের অনেক বেশি চেঞ্জ আসছে। আমি যখন একজন সাধারণ মানুষের সাথে, একজন রিক্সাওয়ালার সাথেও কথা বলি, তখন আমি দেখি যে আজকে মিডিয়ার কারণে, ইন্টারনেট প্রযুক্তির কারণে তারা অনেক বেশি সচেতন রাজনীতি সম্পর্কে। আমার মনে হয় যে এবারের নির্বাচনে এই জিনিসটার অনেক বেশি রিফ্লেকশন আসবে যখন আমরা ভোটের দিকে যাব। কারণ মানুষ এখন শুধুমাত্র, আমার মনে হয় না যে শুধু মার্কা দেখে ভোটটা দেবে, যাকে ভোট দিবে সে এটাও আমার মনে হয় যে জাস্টিফাই করবে যে মানুষটা আসলেই সৎ কিনা। কারণ যেই লোকটা একটা জায়গায় নির্বাচন এলাকায় দাঁড়াচ্ছে তার সম্পর্কে ডেফিনেটলি এরিয়ার মানুষজনের কিন্তু কম বেশি ধারণা আছে যে মানুষটা কতটুকু সৎ। তো সৎ বা এই ইন্টিগ্রিটি বিষয়টা আসলে এটা নিয়ে কোনো আসলে তাদের অ্যাক্টিভিটি দিয়েই বোঝা যাবে, তা তো অবশ্যই। তো আমি এবার চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান। শামীম, আপনার কাছে যে নির্বাচন উত্তর যে ভবিষ্যৎ বাংলাদেশ সরকার আসলে পূর্বের রাজনৈতিক সরকারের থেকে ভিন্নতর হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? তারাও তো রাজনৈতিক দল গঠন করবে বা করেছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যারা। অবশ্যই। আপনার কাছে কি মনে হয় যে পূর্ববর্তী রাজনৈতিক দলের সাথে কি তাদের কোনো ডিফারেন্স থাকবে নাকি? অবশ্যই সেটা থাকবে। আপনাকে তো আওয়ামী লীগ তো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে টোটালি সমস্ত রাজনৈতিক কালচার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে মৌলিক কাঠামো সব ধ্বংস করে দিয়েছে। জাতীয় অর্থনীতিকে লুট করেছে, গুণ খুনের রাজত্ব কায়েম করেছে, ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে আপনি আমাদের বড় দল হিসেবে, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশের মানুষকে 31 দফার কর্মসূচি তিনি দিয়েছেন 2023 সালের 13 জুলাই, আজ থেকে 3 বছর আগে। এইটা মূলত হলো ওয়েলফেয়ার স্টেট থিওরি, কল্যাণমূলক রাষ্ট্র থেকে এই দফাগুলো তিনি নির্ধারণ করেছেন। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ থেকে শুরু করে সমন্বয় সাধন করে যে পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি দ্বিকক্ষ পার্লামেন্ট এবং সমতা আনার জন্য মন্ত্রী পরিষদে তিনি প্রস্তাবনা করেছেন। কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা পুনরায় ফিরিয়ে আনার তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন নির্বাচিত সরকার সবাইকে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী যারা গণতান্ত্রিক শক্তি সবাইকে নিয়ে তিনি একটা জাতীয় সরকারের তিনি অঙ্গীকার করেছেন, দৃঢ় মত পোষণ করেছেন। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় রেখে গেছে, এই ধ্বংসস্তূপের উপর বাংলাদেশকে বিনির্মাণ করতে গেলে তরুণদের যে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বিশাল কর্মযোগ্য নিয়ে সবাইকে জাতীয় সরকারের প্ল্যাটফর্মে এনে এই ধ্বংসস্তূপের উপর বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য নেক্সট লিডারশিপ। আমার দৃঢ় বিশ্বাস আগামী সুষ্ঠু অবাধ নির্বাচন হলে এদেশের জনগণ বিএনপির উপর আস্থা স্থাপন করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব অর্পণ করবে। তাহলে জনাব শামীমুর রহমান, আমরা বলতেই পারি যে পূর্ববর্তী রাজনৈতিক দলের চেয়ে আমরা যে ডিফারেন্সটা দেখব সামনে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা নিশ্চয়ই একটা নিরপেক্ষ একটা ব্যাপার থাকবে, জনগণের কল্যাণে তারা কাজ করবে। জনগণের কল্যাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তরুণদের ভাষা বুঝতে পেরেছেন এবং তাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে যে বিগত সরকারের মতো তারাও যেন ফ্যাসিস্ট না হয়। আমরা সেইটার জন্যই তো 31 দফা কর্মসূচি দিয়েছি কল্যাণমূলক। এবার চলে যাচ্ছি আমি আব্দুল্লাহ নাঈম, আপনার কাছে আমার একটা জানার খুব ইচ্ছা যে একজন পেশাজীবী হিসেবে নির্বাচন উত্তর যেই রাজনৈতিক সরকার আসবে, তাদের কাছে আপনাদের মতো এরকম পেশাজীবী যারা আছেন, তরুণ প্রজন্ম যারা আছেন, তাদের কি প্রত্যাশা থাকতে পারে? জি ধন্যবাদ। প্রত্যাশাটা খুবই সহজ কিরকম যে একটা পেশাজীবী বা একজন ব্যবসায়ী, আমি যখন অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে বাংলাদেশে কথা বলেছি, তারা সবসময় একটা কথা বলেন যে তারা এখন পর্যন্ত বাংলাদেশের এই অবস্থার পিছনে যে পরিমাণ কাজ করেছেন, এর পিছনে মূলত তাদের যে কর্মযজ্ঞের যে দলটা আছে, তাদের নিজেদের যে উদ্যম আছে, এটি অনেক বেশি কার্যকর হয়েছে এখন পর্যন্ত। একজন ব্যবসায়ী হিসেবে বা একজন পেশাজীবী হিসেবে তারা তাদের ব্যবসা যখন কন্টিনিউ করে, তারা কি চায় আসলে?
তাদের মূল লক্ষ্যটা কি, তারা একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে, তাদের যে মূলধনটা আছে তারা চায় যে কোনো কিছু বিনিময়ে এটা যেন তাদের সেফ থাকে। কিন্তু আপনি যদি দেখেন বিগত বছরগুলোতে বাংলাদেশের তৈরি হওয়ার পর থেকে আন্দোলন, তারপরে হচ্ছে ধর্মঘট, বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে অন্যায় আবদার, এগুলোর কারণে কি হচ্ছে, ব্যবসায়ী দাবি দেওয়ার কারণে ব্যবসায়ী ঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন আপনি, যে সরকার সাইড থেকে ব্যবসায়ীদের জন্য কি সাপোর্টটা দরকার হচ্ছে তার রিসোর্সের ক্ষেত্রে, তার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, তার হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে, এই সাপোর্টটা যেন সরকার এনশিওর করতে পারে। কিন্তু কোনো সরকারই কিন্তু ওভাবে করে ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিতে পারছে না। তো বিজনেস বা পেশাজীবী যেখান থেকে আমি বলি না কেন, এই সাপোর্টটা খুবই দরকার, যে নিরবিচ্ছিন্নভাবে যেন সরকার সাইড থেকে শুধুমাত্র কথায় না, শুধুমাত্র রাজনৈতিক ভাষণে না, এটা যেন হচ্ছে কর্মে, এটা যেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জের ক্ষেত্রে এটা যেন আসলেই কার্যকরী কোনো পদক্ষেপ নেয়। জনাব নাঈম, আপনার কাছে আমরা আবার আসবো। শামীমুর রহমান শামীম, আপনার কাছে আসলে আমরা ছোট্ট করে জানতে চাইবো, কারণ আমরা আজকের আয়োজনে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে বর্তমান সরকার ইতিমধ্যে কিন্তু আগামী ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচনে ঘোষণা দেওয়া হয়েছে এবং তারা নির্বাচন করতে যাচ্ছেন এমন একটি পরিকল্পনার কথা বলা হয়েছে। এবং আসলে আপনি কি মনে করেন আমাদের রাজনৈতিক দলগুলো পুরোপুরি প্রস্তুত কিনা নির্বাচনের জন্য? শুধুমাত্র বিএনপি না, তার সাথেও যারা আছে তাদের মতামত প্রকাশ করেছে। দেখেছেন আপনি আলী রিয়াজ সাহেবের সাথে ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্যায়ের বৈঠক হচ্ছে। অধিকাংশ রাজনৈতিক দলই বলছেন, অনেকে আবার বলছেন কিন্তু যে নির্বাচন তারা চাচ্ছেন না, তারা চাচ্ছেন আরো, তারা ছোট রাজনৈতিক দল, মাত্র সেদিন তাদের জন্ম হয়েছে, তাদের তো চ্যালেঞ্জ, তারা জনগণের সামনে যাবে, কাছে যাবে, তাদের লক্ষ্য উদ্দেশ্য নেই। নির্বাচনই তো একমাত্র মাপকাঠি হবে, মানদণ্ড হবে তাদের জনগণ কতটুকু আস্থায় তাদেরকে নিয়েছে, না হলে তো সেটা বিচার করতে পারবে। তারা কি সংশয়ে থাকে? আমার কাছে মনে হয় যে, আমি যেটা মনে করি যে এনসিপি তো একদম সদ্য জন্ম নেওয়া শিশু, রাইট, তাদেরকে আরো জানতে হবে, শিখতে হবে। অনেক রাজনৈতিক পথ পাড়ি দিয়ে, রাজনীতি তো অত সোজা জিনিস না। আমাদের জাতীয় ইতিহাসের ভাই বলেছে, আমাদের জাতীয় ইতিহাসের বাঁকে বাঁকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 স্বাধীনতা যুদ্ধ, দুইটি সামরিক সরকারের হাত থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, এই যে আমাদের ছাত্ররাই তো জীবন দিয়ে দেশটাকে রক্ষা করেছে, অগ্রভাগে নেতৃত্ব। তারা কিন্তু কেউ রাজনৈতিক দল খোলেনি, শিক্ষাঙ্গনে তারা ফিরে গেছে, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা চায়নি, রাষ্ট্রীয় ক্ষমতা যায়নি, অংশীদারিত্ব করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা পলিটিক্যাল পার্টি খুলেছে। এখন তো তাদেরকে কঠিন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেটা তো নির্বাচনের মাধ্যমে মাপকাঠিতে নির্ধারিত হবে। জনগণ, আপনাকে জনগণই নির্ধারণ করবে, আপনি তো ডিসাইড করবে পিপুল। সে তার নির্ধারিত ভোটাধিকার প্রয়োগ করে তারা যদি নির্বাচিত হয় তারা রাষ্ট্র পরিচালনা করবে, কোনো প্রবলেম নেই। এখানে জনগণের উপর আস্থা রাখুন, জনগণের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন, এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাঈম, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে জানতে চাই। আমরা একটা কথা শুনি, লোক মুখে প্রচলিত, আমরা যেটা বলি যে রাজনৈতিক সরকার আসলে দেশে বিনিয়োগ বাড়ে। তো একজন বহুজাতিক কোম্পানিতে চাকরিরত পেশাজীবী হিসেবে আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং কি মনে করছেন, আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আসলে ইন্টারন্যাশনাল বিজনেস মডেলটা যেভাবে কাজ করে, ওরা একটা কথা আছে যে ওরা কখনোই কিন্তু হচ্ছে গিয়ে বাস্কেটে সবগুলো একই বাস্কেটে রাখে না। এটার কারণটা হচ্ছে এটা, যেটা অনেক বড় একটা টার্ম ওরা ইউজ করে, এটা হচ্ছে অলওয়েজ ওরা প্ল্যান বি রাখে, ডিরিস্কিং এর কথা চিন্তা করে। যে আজকে বাংলাদেশের যে পার্সপেক্টিভ, বাংলাদেশে একটা ওদেরও হচ্ছে ইচ্ছাটা এরকম, আমরা যেরকম ইচ্ছা করতেছি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বাংলাদেশে। তো সেইটা আসার আগ পর্যন্ত ডেফিনেটলি ওরাও কিন্তু ওদের জায়গা থেকে একটু সেন্সিবল জায়গাতে আছে। ওরাও কিন্তু এখন চিন্তা করতেছে বাংলাদেশে কিন্তু খুব বেশি হচ্ছে গিয়ে বিনিয়োগকারী নেই যারা বাংলাদেশে এই মুহূর্তে বাইরে থেকে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব বেশি আগ্রহী, কারণ তারাও ওয়েট অ্যান্ড সি এরকম একটা স্ট্র্যাটেজির ভিতরে আছে। তারাও দেখতে চাচ্ছে যে আসলেই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় কিনা, এবং সেই নির্বাচনের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা, সেটা আদৌ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে যাচ্ছে কিনা, না আবার অন্য আগের মতো ফিরে যাচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এরকম একটা পরিবেশ আসা, তাহলে হচ্ছে ইনভেস্টমেন্টটা ডেফিনেটলি আরও বাড়বে। পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আগেও বলেছি যে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে আসলে সম্ভাবনার শেষ নেই। এই দেশে আসলে আমাদের প্রচুর সম্ভাবনা আছে, রাইট? তো প্রচুর সম্ভাবনা আছে। এটা আমি মনে করি যে এখন এটা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশের রাজনীতিবিদদের, তারা আসলে দেশটাকে কোথায় নিয়ে যাবে। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় দায়িত্ব এবং সবচেয়ে বড় আমাদের কাজ হচ্ছে আমাদের একমতে আসা, ঐক্যটা থাকা। অবশ্যই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো সম্ভাবনার কথা নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা নিয়ে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।